পৃষ্ঠ সংখ্যা ৩৯। জীবনানন্দ দাশ শিকার। কবি পরিচিতি। জীবনানন্দ দাশের জন্ম ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ বরিশাল জেলা শহরে। পূর্বপুরুষের আদি নিবাস ঢাকা জেলা বিক্রমপুর পরগনা পদ্মা তীরে গাঁওপাড়া গ্রাম। বাবা সত্যানন্দ দাশ, মা কুসুম কুমারী দেবী। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। বহু বিস্তৃত আদর্শ ছেলে কবিতার রচয়িত্রী। জীবনানন্দ জ্যেষ্ঠ সন্তান, ডাকনাম নীলু। ৯ বছর বয়সে বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন। ১৯১৫ ম্যাট্রিক পাস। ১৯১৭ বরিশাল ব্রজমোহন কলেজ থেকে প্রথম বিভাগে আইএ পাস। ২ বছর পর কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি অনার্স সহ বিএ পাস। এবছর ব্রহ্মবাদী পত্রিকায় বর্ষ আবাহন নামে তার কবিতা ছাপা হয়। এই প্রকাশের মাধ্যমে জীবনানন্দের সাহিত্য ক্ষেত্র প্রবেশ। ১৯২১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে দ্বিতীয় শ্রেণীতে এমএ পাস করেন। একই সময় আইনশাস্ত্রও পড়েন। কলকাতা সিটি কলেজে ইংরেজি বিভাগে টিউটর পদে কর্মজীবনের শুরু ১৯২২-এ। ১৯২৮-এ সিটি কলেজের চাকরি থেকে বরখাস্ত হন। খুলনা বাগেরহাট প্রফুল্লচন্দ্র কলেজে অধ্যাপনা করেছেন ৩ মাস। দিল্লির রামজশ কলেজে ইংরেজি অধ্যাপক হিসেবে কাজ করেছেন ৪ মাস। ১৯৩৫-এ বরিশাল ব্রজমোহন কলেজে ইংরেজি বিভাগে অধ্যাপক পদে তিনি যোগ দেন। দেশভাগে কিছু আগে কলকাতায় চলে আসেন। ইস্তফা দেন ব্রজমোহন কলেজের চাকরিতে। ১৯৪৭ জানুয়ারি মাসে হুমায়ুন কবিরের স্বরাজ পত্রিকায় রবিবার শুরুর সম্পাদক হিসেবে যোগদান করেন। এখানে কাজ করেন ৬ মাসের মতো। খড়গপুর কলেজে যোগ দেন। কিছুকাল পরেই বরখাস্ত হন। বরিশা কলেজে কাজ করেছেন মাত্র ৪ মাস। সারা জীবন জীবিকার অনিশ্চয়তায় দুঃসহ কষ্ট ভোগ করেছেন জীবনানন্দ দাশ। বহু বিশিষ্ট ব্যক্তির কাছে চাকরি চেয়ে চিঠি লিখেছেন। বাসের পারমিট সংগ্রহের চেষ্টা করেছেন। কুমিল্লা ব্যাংকে চাকরির চেষ্টাও করেছেন। অবশেষে হাওড়া গার্লস কলেজে ইংরেজি অধ্যাপক পদে নিযুক্ত হয়ে ১৯৫৩-তে বিভাগীয় প্রধান হন। প্রয়াত হন ১৯৫৪ পথ দুর্ঘটনায়। ১৪ অক্টোবর দেশপ্রিয় পার্কের কাছে সান্ধ্য ভ্রমণের সময় রাস্তা পার হতে গিয়ে চলন্ত ট্রামের সামনে পড়ে যান। সোমনাথ পণ্ডিত হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ২২ অক্টোবর রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতায় অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশ জীবৎকালে সমাদর পাননি। বিতর্কিত হয়েছেন বারবার, উপেক্ষিত হয়েছেন, প্রত্যাখ্যাত হয়েছেন, তবু তিনি অবিরাম লিখে গিয়েছেন। সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, সাতটি তারার তিমি, বনলতা সেন, রূপসী বাংলার শ্রেষ্ঠ কবিতা। গল্প উপন্যাসও লিখেছেন বিস্তর, যেমন নিরুপম যাত্রা, কারুবাসনা, জলপাইহাটি, প্রেতিনী রূপকথা ইত্যাদি। কবিতা বিষয়ক প্রবন্ধ গ্রন্থের নাম কবিতার কথা। সম্প্রতি প্রকাশিত হয়েছে জীবনানন্দের লিটারারি নোটস। পৃষ্ঠ সংখ্যা ৪০। শিকার। ভোর। আকাশের রং ঘাস ফড়িংয়ে দেহের মতো কোমল নীল। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গধূলি নদীর মেয়েটির মতো। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমাদের নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। পৃষ্ঠ সংখ্যা ৪১। সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ে বিবর্ণ ইচ্ছার মতো। সকালে আলোয় টলমল শিশিরের চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। পৃষ্ঠ সংখ্যা ৪১। সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরের চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীলডানার মতো ঝিলমিল করছে। ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরের বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছেড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল। ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে।
কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল। ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য, অন্ধকারে হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসের সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। একটা অদ্ভুত শব্দ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হীন নিষ্পন্দ নিরাপরাধ ঘুম। পৃষ্ঠ সংখ্যা 42। সমর সেন, মহুয়ার দেশ। কবি পরিচিতি। জন্ম 10ই অক্টোবর 1916। সমর সেনের জন্ম কলকাতায়, বাগবাজারে বিশ্বকোষ লেনে। আদিনিবাস ঢাকা, মানিকগঞ্জ, সুয়াপুর। পিতা অরুণচন্দ্র সেন, মাতা চন্দ্রমুখী দেবী। পিতামহ দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক ও ইতিহাস প্রণেতা। কাশিমবাজার পলিটেকনিক স্কুল থেকে 1932 ম্যাট্রিক পাস। স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ ইংরেজি অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম 1936। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম 1938। 30-এর দশকে কবিতা লেখা শুরু করেন। তার কবিতার বিষয় ও রীতির বিশিষ্টতা বিদগ্ধ জনের দৃষ্টি আকর্ষণ করে। বুদ্ধদেব বসুর সম্পাদিত ত্রৈমাসিক কবিতা পত্রিকার সহকারী সম্পাদক 1934। খ্যাতির শীর্ষে থাকার সময় 1946-এ হঠাৎই কবিতা লেখা থেকে নিজেকে সরিয়ে নেন। নতুন কাব্যরীতি ও রোম্যান্টিকতা বর্জিত তীক্ষ্ণ ভাষা প্রয়োগ সমর সেনের কবিতাকে স্বাতন্ত্র্য চিহ্নিত করেছে। তার কবিতা গ্রন্থগুলির মধ্যে আছে গ্রহণ, নানা কথা, খোলা চিঠি, তিন পুরুষ। সমর সেনের কবিতা প্রকাশিত 1954। সমর সেনের কবিজীবন তথা কবিতা রচনাকাল বেদনাদায়কভাবে সংক্ষিপ্ত, কিন্তু তার কিঞ্চিত অধিক 14 বছরের কবিজীবন বিষয়ে গভীরতা ও বিস্তৃতিতে, প্রকাশগত তীর্যকতায়, তীব্র নগর চেতনা ও নাগরিক দার্শনিকতা আধুনিক অস্থির কালের কাছে যেন এক বিপন্ন বিস্ময়। জন্মদিন শিরোনামে মাত্র 30 বছর বয়সে লেখা শেষ কবিতায় বেদনা ও নৈরাশ্যভরা কিছু পংক্তিতে তার সর্বশেষ উপলব্ধি প্রকাশ ঘটে এভাবে: আমরা ক্রমশ ডুবি অখাত সলিলে, অনিদ্রা থেকে দুঃস্বপ্নে আমাদের যাত্রায় কাক ডাকে, শুনিয়া সমুদ্রের গান। 1978-এ তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ বাবু বৃত্তান্ত। কর্মজীবনে প্রথমে 2 মাস কাঁথির প্রভাত কুমার কলেজে অধ্যাপনা করেছেন। দিল্লির অল ইন্ডিয়া রেডিওয় কয়েক বছর ছিলেন নিউজ এডিটর হিসেবে। পরে কলকাতার দ্য স্টেটসম্যানে সাব এডিটর হন। 1957 খ্রিস্টাব্দে অনুবাদকে কাজ নিয়ে তিনি মস্কো যান, ফিরে আসেন 1961-তে। 1962-তে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকার যুগ্ম সম্পাদক। মতের অমিল হওয়ায় চাকরি ছেড়ে দেয়। হুমায়ুন কবির আহ্বানে ইংরেজি নাও পত্রিকার সম্পাদক হিসাবে কাজে যোগ দেন 1964-তে। এখানেও মতবিরোধ ঘটে। ওই বছর 14 এপ্রিল ফ্রন্টিয়ার পত্রিকার আত্মপ্রকাশের সম্পাদনার দায়িত্ব গ্রহণ। সশস্ত্র বিপ্লবের সমর্থনে নির্ভীকভাবে এই সাময়িক পত্রে নিচে লিখেছেন এবং অনেকে লেখা প্রয়াস করেছেন। প্রয়াণ 23 আগস্ট 1987। পৃষ্ঠ সংখ্যা 43। মহুয়ার দেশ। 1। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোত অলস সূর্য দেয় এঁকে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অনেক অনেক দূরে আছে মেঘমুদির মহুয়ার দেশ। সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। 2। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধানে কয়লার খনির গভীর বিশাল শব্দ। আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। পৃষ্ঠ সংখ্যা 44। শক্তি চট্টোপাধ্যায়, আমিই দেখি। কবি পরিচিতি। শক্তি চট্টোপাধ্যায় 25/11/1933, 23/3/1995।
জীবনানন্দ পরবর্তীকালে অন্যতম উল্লেখযোগ্য কবি। জন্মস্থান বহরু, দক্ষিণ 24 পরগনা। কলকাতা কাশিমবাজার স্কুল থেকে পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু ছাত্র রাজনীতির দায়ে ডিসকলেজিয়েট হয়ে তার অনার্স বাংলা পরীক্ষা দেওয়া হয়নি। পরে কবি বুদ্ধদেব বসুর আমন্ত্রণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সদ্য গঠিত তুলনামূলক সাহিত্যে ভর্তি হলেও কয়েক মাস পরে তা ছেড়ে দেন। তৎকালীন ক্লারিয়ন বিজ্ঞাপন কোম্পানিতে কপিরাইটার হিসেবে তার প্রথম চাকরি। এরপর ভারবী প্রকাশনায়, যেখানে তাঁরই পরিকল্পনায় শ্রেষ্ঠ কবিতা সিরিজ প্রকাশিত হতে থাকে। এই সময় বন্ধু পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়ের সহযোগিতায় একটি টিউটোরিয়াল হোমও খোলেন। সেই সময় তরুণ কবিদের একমাত্র মুখপত্র কৃত্তিবাস পত্রিকায় তিনি ছিলেন অন্যতম প্রধান প্রতিভা। 1961 খ্রিস্টাব্দে তার প্রথম উপন্যাস কুয়োতলা প্রকাশিত হয়, যাতে তিনি তাঁর স্বগ্রামের উপভাষ্য ব্যবহার করেছিলেন। এর আগে তাঁর ছোট গল্প নিরুপমের দুঃখ প্রকাশিত হয়েছে। তাঁর অপর দুই উপন্যাস দাঁড়াবার জায়গা, অবনী বাড়ি আছো, একসময় রূপচাঁদ পক্ষী ছদ্মনামে কলকাতা নিয়ে নিয়মিত ফিচার লিখেছেন। পরবর্তীকালে সম্পাদনা করেছেন কবিতার সাপ্তাহিকে, অনুবাদ করেছেন মেঘদূত, ওমর খৈয়াম, গালিব, লোরকা, রিলকে প্রমুখের কবিতা। যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন সাহিত্য আকাদেমি পুরস্কার 1983 খ্রিস্টাব্দে। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সোনার মাছি খুন করেছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, ধর্মে আছো, জিরাফেও আছো, ছিন্ন বিচ্ছিন্ন, প্রভু নষ্ট হয়ে যায়, পাড়ের কাঁথা, মাটির বাড়ি। পৃষ্ঠ সংখ্যা 45। আমি দেখি। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরের দরকার, আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি, গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। পৃষ্ঠ সংখ্যা 46। মৃদুল দাশগুপ্ত ক্রন্দনরতা জননীর পাশে কবি পরিচিতি। জন্ম 3রা এপ্রিল 1950 শ্রীরামপুরে। পিতা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত, মাতা শান্তনা দাশগুপ্ত। প্রথমে পূর্ণচন্দ্র বিদ্যালয়, পরে শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউটে শিক্ষালাভ। এরপর উত্তরপাড়া প্যারিমোহন কলেজ থেকে জীবনবিজ্ঞানে স্নাতক। কলেজ জীবনে কবিতা লেখা শুরু। কিছুদিন শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউটে শিক্ষকতা করার পর 1978 খ্রিস্টাব্দ থেকে পাকাপাকিভাবে সাংবাদিকতা শুরু করেন। প্রথমে পরিবর্তন সাপ্তাহিক এবং তারপর যুগান্তর পত্রিকা। 1991 খ্রিস্টাব্দে আজকাল পত্রিকায় যোগদান। এখনও সেই পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছেন। কবি মৃদুল দাশগুপ্ত বাইসন ও শত জলঝর্ণার ধ্বনি নামে দুটো লিটল ম্যাগাজিনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। প্রথম কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ। অন্যান্য কাব্যগ্রন্থ এইভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ, সোনার বুদবুদ। সংকলিত কবিতাটি ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতার সহায় ও 7-5 নামে দুটি গদ্য সংগ্রহ প্রকাশিত হয়েছে। এছাড়া আছে ছড়ার বই, আমপাতা জামপাতা, ছড়া 50, রঙিন ছড়া। ন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার ও রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। পৃষ্ঠ সংখ্যা 47। ক্রন্দনরতা জননীর পাশে। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন, জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। পৃষ্ঠ সংখ্যা 51। শম্ভু মিত্র। নাটক বিভাব। নাট্যকার পরিচিতি। 1915 সালে 22শে আগস্ট কলকাতার ডোভার রোডে জন্ম। বাবা শরৎ কুমার মিত্র, মা শতদলবাসিনী দেবী। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে পড়াশোনা। শুদ্ধ বাংলা উচ্চারণ আয়ত্ত করার জন্যই কিশোর বয়সে নিয়মিত আবৃত্তি করতেন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। ইংরেজি গদ্যপাঠে শিক্ষা দেন তৎকালীন ডেভিড ট্রেনিং কলেজের অধ্যাপক কে.ডি. ঘোষ। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। অভিনয়ে পাঠ নেন কৃষ্ণগোবিন্দ সরকারের কাছে। পেশাদার মঞ্চ রংমহলে অভিনয় করেছেন মাটির ঘর, ঘূর্ণি, রত্নদ্বীপ নাটকে।
1941 যোগ দেন মিনার্ভা থিয়েটারে। নাট্যাচার্য শিশির কুমার ভাদুর শ্রীরঙ্গম মঞ্চে জীবনরঙ্গ, উড়োচুটি সহ 5টি নাটকে অভিনয় করেন। 1942 আগস্ট আন্দোলনের সময় রচনা করেন উলুখাগড়া নাটক। ফ্যাসিস্ট বিরোধী লেখক শিল্পী সংঘের সঙ্গে যুক্ত হন। নবগঠিত ভারতীয় গণনাট্য সংঘে বাংলা শাখা নাট্য সম্পাদক নির্বাচিত হন। 1944 3রা জানুয়ারি স্টার্ট থিয়েটারে বিজন ভট্টাচার্যের জবানবন্দি নাটকের পরিচালনা। শ্রীরঙ্গম মঞ্চে ভারতীয় গণনাট্য সংঘের নবান্ন প্রথম অভিনীত হয়। পরিচালনার দায়িত্বে ছিলেন, অভিনয়ও করেন খাজা আহমেদ আব্বাসের ধরতি কে লালের সহকারী পরিচালক। অভিনেত্রী তৃপ্তি মিত্রের সঙ্গে বিয়ে। ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় 1947-এ। 1950-এ 1 মে বহুরূপী নাট্য দলের প্রতিষ্ঠা। নাট্য পরিচালক পদে শম্ভু মিত্র। বহুরূপী প্রযোজিত প্রথম নাটক উলুখাগড়া, দ্বিতীয় নাটক বিভাব জাপানি কাবুকি নাটকের অভিনব রূপান্তর, রচনা ও পরিচালনা শম্ভু মিত্র। এরপর বহুরূপী প্রযোজনায় একে একে মঞ্চস্থ হতে থাকে অবিস্মরণীয় নাটক, যা বাংলা নাটক চর্চাকে ঐতিহাসিক উচ্চতা নিয়ে যায়। 4 অধ্যায় 10 চক্র, যেমন রক্তকরবীর ডাকঘর, এই নাটকের 7 বছর বয়সী কন্যা শাওনী মিত্রর প্রথম অভিনয় করেন। পুতুল খেলা, মুক্তধারা, বিসর্জন, রাজা অয়দিপাউস, রাজা, বাকি ইতিহাস, বর্বর বাঁশি ইত্যাদি নাটক লেখা বা রূপান্তর, অভিনয় বা নির্দেশনা কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন শম্ভু মিত্র। বাংলা নাট্যমঞ্চ প্রতিষ্ঠা সমিতির তিনি ছিলেন অন্যতম প্রধান প্রবক্তা। এই সমিতি প্রযোজনায় ও অজিতেশ বন্দ্যোপাধ্যায় পরিচালনায় মুদ্রা রাক্ষস নাটকে চাণক্যের ভূমিকায় অভিনয় করেন। কলকাতা নাট্যকেন্দ্রের প্রযোজনায় ও জার্মান নির্দেশক ফ্রিটজ বেনেভিটসের নির্দেশনায় মঞ্চস্থ হয় গ্যালিলিও জীবন। গ্যালিলিওর চরিত্রে অভিনয় করেন শম্ভু মিত্র। এই নাট্যদলের প্রযোজনায় শেষ অভিনয় স্বরচিত চাঁদ বণিকের পালাপাট। নাটকটি নিশ্ছিদ্র ব্যস্ততার মধ্যেই তিনি বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন, সহকারীর দায়িত্ব পালন করেছেন, স্বনামে ও ছদ্মনামে লিখেছেন প্রবন্ধ, গল্প। সম্মানিত হয়েছেন সঙ্গীত নাটক একাডেমি, ম্যাগসেসাই, কালিদাস ইত্যাদি পুরস্কারে। জীবনাবসান হয় 19 মে 1997-এ। বাংলা নাটকের স্বতন্ত্র চেতনা ও ঘরানার সূচনা করেছেন এই কিংবদন্তি ব্যক্তিত্ব। নাটক বিভাব, পৃষ্ঠা সংখ্যা 52, সূচনা। এই একাঙ্কিকাটিতে চরিত্ররা তাদের বাস্তব জীবনের পরিচিতি নিয়ে উপস্থিত হন। শম্ভু মিত্র শম্ভু, অমর গাঙ্গুলি অমর। ইনি বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে দলের সঙ্গে সম্পৃক্ত। আর বৌদি তৃপ্তি মিত্র। বহুরূপী সমস্ত সভ্য স্বজন পরিজন তাকে ওই নামেই ডাকতেন। নাটকটির শুরু দর্শকের সঙ্গে শম্ভু মিত্র একটি লম্বা কথোপকথন দিয়ে। পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। সাদা আলোয় মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে শম্ভু মিত্র তিনি সরাসরি দর্শককে বলতে শুরু করেন। কোনো এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র তল্লাশ করে আমাদের এই নাটকের নাম দিয়েছেন বিভাব নাটক। সংস্কৃত হিসেবে তিনি ঠিক কি বেঠিক বিবেচনা করবেন সংস্কৃত পণ্ডিতেরা, কিন্তু নামের দিক থেকে আমাদের একটা সামান্য আপত্তি আছে। আমাদের মনে হয় নাম হওয়া উচিত অভাব নাটক, কারণ দুরন্ত অভাব থেকে এর জন্ম। আমাদের একটা ভালো স্টেজ নেই, পৃষ্ঠা সংখ্যা 53। সিনসিনারি, আলো ঝালোর কিছুই আমাদের নিজেদের নেই। সঙ্গে থাকবার মধ্যে আছে কেবল নাটক করবার বোকামিটা। তাও যদি বা জোগাড় যন্ত্র করে অভিনয় একটা ফাঁদি, সঙ্গে সঙ্গে দেখি সরকারের পেয়াদা খাজনার খাতা খুলে স্টেজের দরজায় হাজির। তারা পেশাদারের কাছে খাজনা নেন না, কিন্তু আমাদের কাছে নেন, কারণ আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না, তাই সরকার আমাদের গলা টিপে খাজনা আদায় করে নেন। এবং সেই নেওয়াটা এমন বিচিত্র সাঁড়াশি ভঙ্গিতে যে আমরা সর্বস্ব দিয়ে থুয়ে আবার বোম কালি বলে রাস্তায় বেরিয়ে পড়ি। তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা পেঁয়াজ বের করেছি, যাতে স্টেজের দরকার হবে না, যে কোনো রকম একটা প্ল্যাটফর্ম হলেই চলবে। সিনসিনারি, দরজা জানালা টেবিল বেঞ্চে কিছুই দরকার হবে না, এমনকি বাংলা সরকারও না। বুদ্ধিটা কি করে এলো তা বলি। এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে রাজা রথারোহণম নাটয়তি, অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। কিন্তু কি যে সেই ভঙ্গি তা আজ কেউ বলতে পারে না। নিশ্চয়ই এমন কোনো ভঙ্গি ছিল যা করলে দর্শক ধরে নিত যে রাজা রথে চললেন। রথেরও দরকার হতো না, ঘোড়ারও দরকার হতো না, কিন্তু কি সেই ভঙ্গি যা আজকের দর্শক মেনে নেবে? উড়ে দেশে যাত্রায় দেখেছি রাজা বললেন দূতকে, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবরও নেই আসিবি।
অমনি ছোট ছেলের মতো দুই পায়ের ফাঁকে একটা লাচ্ছি গলিয়ে ঘোড়ায় চড়ার মতো হ্যাট হ্যাট করতে করতে বেরিয়ে গেল এবং একটু পরে সে একই ভঙ্গিতে ফিরে এসে সংবাদ রিপোর্ট করে দিল। দর্শককে তো কেউ হাসলো না, সবাই অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে মেনে নিল যে দুধ ঘোড়ায় চড়েই গেল এবং এলো। আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, মঞ্চের এক পাশে দাঁড়িয়ে চাষি তার জমিদারের কাছে অনেক কাকুতি মিনতি করলো, শেষে ব্যর্থ মনোরথ হয়ে চলল মন্দিরে ভগবানের কাছে নালিশ জানাতে। চলল বটে, কিন্তু বেরিয়ে গেল না। তক্তার উপরে বার কয়েক গোল হয়ে ঘুরপাক খেলে যেন গ্রামটা অতিক্রম করে যাচ্ছে। তারপর অপর এক পাশে গিয়ে কাল্পনিক মন্দিরের সামনে দাঁড়িয়ে ভগবানকে মনের দুঃখের কথা নিবেদন করতে লাগলো। এদিকে যে অভিনেতা জমিদার সে যে এতক্ষণ গর্জন করছিল, সে দর্শকের সামনে মুখে একটা দাঁড়ি গোঁফ হেঁটে পুরুত সেজে অপর পাশে চাষির সামনে গিয়ে আবার ধর্মীয় তর্জন শুরু করে দিল এবং মাঠ ভর্তি লোক নিঃশব্দে এসব মেনে নিয়ে দেখে প্রথমে খুব উল্লাস হয়েছিল যে পেয়ে গেছি পন্থা, কিন্তু যতই ভাবতে থাকলাম ততই যেন আবার কেমন চুপসে গেলাম। মনে হলো লোকে মানবে না। এই শহরের সব কত ইংরেজি জানা লোক, তারা ফি হপ্তায় বিলেতি বায়োস্কোপ দেখে আর প্যান্টুলুন পরে ইংরেজি বলে, তারা এসব মানবে কেন? তবে হ্যাঁ, মানতে পারে যদি সাহেবে মারে, যেমন রবি ঠাকুরকে মেনেছিল। পৃষ্ঠা সংখ্যা 54। এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক, নাম আইজেনস্টাইন, একবার কাবুকি থিয়েটার বলে এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল। তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। তার লেখা পড়ে জানতে পারলাম যে সে অভিনয় ও ভঙ্গির বহুল ব্যবহার আছে। যেমন ধরুন, কোনো এক নাইট অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এক দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন। মনে করুন তিনি স্টেজের পিছন দিক থেকে গম্ভীরভাবে এগোতে থাকলেন এবং তার ঠিক পেছনেই দুজন লোক একটা মস্ত দুর্গদ্বার হাতে করে দাঁড়িয়ে রইল। তারা শিফটার। স্টেজের উপর তাদের উপস্থিতিতে কেউ কিছু মনে করেন না। নাইট 2-3 পা এগোলো আর সেই শিফটাররা বড় দরজা রেখে দিয়ে একটা অপেক্ষাকৃত ছোট দরজা ধরে দাঁড়ালো। এরকম করে নাইট যখন প্রায় ফুটলাইটের কাছে এসে পড়েছেন, তখন দেখা যায় শিফটাররাই এতটুকু একটা দরজা ধরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ পার্সপেক্টিভ রচনা হলো আর কি। নাইট কতদূর এসে পড়েছেন তাই বোঝানো হলো। তারপর ধরুন দুজন লোকের লড়াইয়ে একটা দৃশ্য আছে। সেই লড়াই সত্যিকারের তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়। কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তলোয়ার বের করে ভীষণভাবে কাল্পনিক যুদ্ধ করতে করতে একজন পেটে কাল্পনিক খোঁচা খেয়ে কাল্পনিকভাবে মরে গেল। সে মরারও বাহার কত, অর্থাৎ আলতা চিপে অঙ্গ প্রত্যঙ্গের বিভৎস খিঁচুনি দেখিয়ে বাস্তব মরা নয়, সে আর্টিস্টিক মরা, একেবারে ইস্থেটিক মরা। ধরুন একবার হয়তো হাতটা নড়ে উঠলো, তারপর একটা ঠ্যাং তিরতির করে কাঁপলো, তারপর মুন্ডুটা দুবার নড়লো, চোখটা দুবার ঘুরলো, ব্যাস, তারপর জিভ বের করে এন্তেকাল ফরমালো। এবং সেই সময় তার সদ্য বিধবা স্ত্রী ছুটে এসে রই রাই করে কাঁদছে, তখন যদি সেই মৃতলোকটি উঠে পুটপুট করে চলেই যায়, তো দর্শকরা কিছু মনে করে না, কারণ স্ত্রীর দুঃখটাই প্রধান সেখানে, স্বামী তো অবান্তর। এই পরে বুকে ভরসা এলো, কারণ সাহেব একে সার্টিফিকেট দিয়েছে। এবারে নিশ্চয়ই আমাদের দেশে ইংরেজি শিক্ষিত লোকেরা এর কদর বুঝবেন। আর তো কিছুই না, খালি মেনে নেওয়া। ধরে নিন আপনারা যদি মনে করতেন যে এটা একটা গভীর বন এবং আমি একটা হনুমান, তাহলে আমি হাজার আপত্তি করলেও কি চলতো? সকলে মিলে আমার মুখ পুড়িয়ে প্রমাণ করে ছাড়তেন যে আমি তাই। তাহলে সেই মনে করাটাই আর একটু বেশি করে করুন না, সব ঝঞ্ঝট মিটে যায়। যেমন মনে করুন আমি কারোর বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ছি আর ডাকছি, শম্ভু, অমর, অমর আছো নাকি? অমর স্টেজে আসে। অমর, কে? শম্ভুদার মুখোমুখি দাঁড়ায়, কিন্তু দোতলা থেকে নিচে তাকানোর ভঙ্গি করে তাকিয়ে বলে, আরে শম্ভুদা, কি ব্যাপার, নিচে দাঁড়িয়ে কেন, চলে আসুন। পৃষ্ঠা সংখ্যা 55। শম্ভু অমরের সামনেই দাঁড়িয়ে, কিন্তু বলেন ওপরের দিকে তাকিয়ে, কি করে যাব, দরজা বন্ধ যে। অমর, ঠেলুন, খুলে যাবে, সিঁড়ি দেখতে পাবেন, সোজা চলে আসুন। শম্ভু, তাই নাকি? দরজা ঠেলার ভঙ্গি করেন, সামনে যেন সিঁড়ি দেখতে পান। সিঁড়িতে উঠবার ভঙ্গি করতে করতে আমি তো বুঝতেই পারিনি। অমর, কিভাবে বুঝবেন, এভাবে তো কোনোদিন আসেননি। ততক্ষণে শম্ভু মিত্র উপরে উঠে এসেছেন। তারপর, কি ব্যাপার?
হঠাৎ এই সময় মানে এরকম অসময়ে? শম্ভু এমনি এলাম, একেবারে এমনি নয়, বলতে পারো হাসাতে এলাম বা হাসির খোরাক জোগাড় করতে এলাম। সম্পাদক বলেছে হাসির নাটক করতে হবে, তার নাকি দারুণ বক্স অফিস। অমর হাসাতে এলেন? তা বেশ, চলুন বসবার ঘরে বেশ জমিয়ে বসি। আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত। শম্ভু হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন। অমর সুতরাং হাসতে হলে বেশ কোমর বেঁধে হাসতে হবে। কথা বলতে বলতে তারা একই জায়গায় দুবার বৃত্তাকারে ঘুরে অমর হাসাতে এলেন? তা বেশ, চলুন বসবার ঘরে গিয়ে বেশ জমিয়ে বসি। আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত। শম্ভু হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন। অমর সুতরাং হাসতে হলে বেশ কোমর বেঁধে হাসতে হবে। কথা বলতে বলতে তারা একই জায়গায় দুবার বৃত্তাকারে ঘুরে যেন অন্য ঘরে এলেন। এই ভঙ্গি করে অমর গাঙ্গুলি বলল, নিন বসুন এই চেয়ারটাতে, আমি জানলাটা খুলে দিই, যা গরম। অমর পিছনে গিয়ে কল্পিত জানলা খোলেন। শম্ভু মিত্র অমর নির্দিষ্ট কল্পিত চেয়ারে বসার ভঙ্গি করে থাকেন। শম্ভু বাহ, বেশ বাতাস আসছে তো। অমর হ্যাঁ, দক্ষিণমুখী জানলা যে, কি বেশ আরাম করে বসেছেন তো। অমর এসে শম্ভু মিত্রের পাশে বসেন। শম্ভু কি হ্যাঁ, সিগারেট আছে নাকি? অমর হ্যাঁ নিশ্চয়, এখন আপনি যা চাইবেন তাই পাবেন আমার কাছে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করার ভঙ্গি করেন। প্যাকেট থেকে যেন ওটা বার করে শম্ভু মিত্রকে দেন আর নিজে একটি নিজে মুখে নেন। অন্য পকেট থেকে দেশলাই বার করে দুজনের সিগারেট ধরান এবং উভয়ে খুব আরাম করে সিগারেট খাওয়ার ভঙ্গি করেন। পৃষ্ঠ সংখ্যা 56। অমর কি চা খাবেন নাকি? শম্ভু হ্যাঁ, খেতে পারি যদি অসুবিধা না হয়। অমর আরে না, অসুবিধা আবার কি হবে? বাদিকে উইংসের কাছে গিয়ে, বৌদি 2 কাপ চা। শম্ভু যদি অসুবিধা হয় তাহলে। নেপথ্য থেকে বৌদি অর্থাৎ তৃপ্তি বলেন, না না, কোনো অসুবিধা হবে না, আমি এক্ষুনি নিয়ে আসছি। অমর এসে আবার নিজের চেয়ারে বসে ভঙ্গি করেন। তার সঙ্গে সঙ্গে বৌদি তথা তৃপ্তি মিত্র 2 হাতে করে কল্পিত চায়ের কাপ নিয়ে আসেন। এরা দুজনে বৌদির হাত থেকে চায়ের কাপ নেন। শম্ভু মিত্র নিজের হাতের কল্পিত সিগারেটের দিকে চেয়ে বলেন, শম্ভু এত বড় সিগারেটটা নষ্ট হবে। অমর ঠিক আছে, ফেলে দিন না, আবার দেবো। শম্ভু ওহ, দাতা কর্ণ যে। অমর এই কিছুক্ষণের জন্য। শম্ভু মিত্র সিগারেট ফেলে দেন, পায়ের উপর পা তুলে আরাম করে বসে চা খেতে থাকেন। অমরকেও সেই রকমই আরাম পেতে দেখা যায়। বৌদি দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন, বৌদি তা কি খবর? শম্ভু এই এলাম আর কি। অমর শুধু এলেন না, হাসাতে এলেন? বৌদি ও তা কই? অমর হ্যাঁ, কই হাসান। শম্ভু নিজের কল্পিত বসবার ভঙ্গি নির্দেশ করে, কেন হাসি পাচ্ছে না? শম্ভু হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন। পৃষ্ঠ সংখ্যা 57। অমর ও বৌদি না। শম্ভু কল্পিত চেয়ার থেকে টলতে টলতে দাঁড়িয়ে, সে কি এত কষ্ট করছে তবু হাসি পাচ্ছে না? অমর আরে এতে হবে না শম্ভুদা, এতে হবে না। অমরও দাঁড়িয়ে ওঠে। বৌদি এতে হবে না। অমর হ্যাঁ, এতে কোনো গল্প নেই, কোনো যাকে বলে হিউম্যান ইন্টারেস্ট নেই, কোনো পপুলার অ্যাপেল নেই, খামোকা হাসি পেলেই হলো। শম্ভু ও হিউম্যান ইন্টারেস্ট, পপুলার অ্যাপেল কিছুই নেই না? তাহলে তাহলে কি করা যায়? বৌদি তাহলে। অমর তাহলে সকলে গালে হাত দিয়ে চিন্তার ভঙ্গি করেন, এক একজন এক এক রকম। বৌদি আচ্ছা, আমি একটা কথা বলবো? শম্ভু হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। অমর বলুন না, বলুন না। বৌদি আচ্ছা, পপুলার করতে হবে এই তো? তা পৃথিবীতে সবচেয়ে পপুলার, সবচেয়ে ইন্টারেস্টেড জিনিস কি? শম্ভু অমর সবচেয়ে পপুলার লারি লাপ্পা। বৌদি না না, তার চেয়েও পপুলার। অমর তার চেয়েও পপুলার কি? বৌদি প্রেম। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। শম্ভু সঙ্গে সঙ্গে স্বীকার করে, নিশ্চয়ই, দেখছো না বার্থ রেট কি হাই। বৌদি বেশ, তাহলে সবচেয়ে পপুলার জিনিস যদি প্রেম হয় তাহলে আমাদের কি করা উচিত? শম্ভু কি করা উচিত? অমর প্রেমে পড়া উচিত। পৃষ্ঠ সংখ্যা 58। বৌদি আহা, সে তো ব্যক্তিগত ব্যাপার, আমাদের একটা লাভ সিন করা উচিত। শম্ভু লাভ সিন? অমর লাভ সিনটা আবার কি? বৌদি আরে লাভ সিন বোঝেন না, মানে প্রেমের অভিনয়। অমর হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, লাভ সিন বায়োস্কোপে দেখেছি। বৌদি আচ্ছা, তাহলে একটা লাভ সিন করা যাক, কিন্তু তাহলে টেবিল চেয়ারগুলো সরাতে হবে। শম্ভু অমর হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি সরিয়ে দিচ্ছি। 2টো কল্পিত চেয়ার এবং একটা টেবিল ওরা দুজনে নিয়ে যেন রেখে আসে, একদিকে রেখে হাত ঝেড়ে বৌদির কাছে এসে দাঁড়ায়। বৌদি আচ্ছা, লাভ সিন করতে হলে প্রথমে কি দরকার? শম্ভু কি? চাঁদ, আকাশ। অমর আর দক্ষিণে খোলা বাতাস। বৌদি আরে ওসব তো পরে, তারও আগে দরকার যে নায়ক এবং নায়িকার। শম্ভু হ্যাঁ, সে তো বটেই, নইলে একা চাঁদ আর কি করবে? অমর হ্যাঁ, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া।
বৌদি আচ্ছা তাহলে আমাদের দরকার একজন নায়ক এবং একজন নায়িকা। শম্ভু নায়িকার দরকার? বলি তাড়াতাড়ি দর্শকের দিকে তাকিয়ে নায়িকা খোঁজবার ভঙ্গি করে। বৌদি অমরের কাছে গিয়ে, নায়িকা তো আমিই হতে পারি। শম্ভু তুমিই হবে? অমর, হ্যাঁ হ্যাঁ শম্ভু বৌদি হন না, অনেক দিন থেকে আমাদের দলে রয়েছেন। শম্ভু আচ্ছা তাহলে তুমিই হও। বৌদি আচ্ছা নায়িকা তাহলে আমিই হলাম এখন নায়ক। পৃষ্ঠ সংখ্যা 59। অমর নায়কের কথা শুনি তাড়াতাড়ি একটু এগিয়ে পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে একটা পা নাড়তে থাকেন। বৌদি একবার শম্ভু মিত্রের দিকে একবার অমর গাঙ্গুলিকে যেন পরখ করে দেখেন, তারপর সিদ্ধান্ত নেন। বৌদি শম্ভু মিত্রকে, আচ্ছা নায়ক তুমিই হও। শম্ভু আমি? অমর, বৌদির কথা শুনে সে স্পষ্টতই হতাশ। তারপর অপ্রস্তুত ভাবটা কাটাবার জন্য হাসবার ভঙ্গি করে বলে, হ্যাঁ হ্যাঁ শম্ভুদা, আপনিই হন। আমি হব? আমাকে অবশ্য মানায় ভালো, চেহারাটা তো। সে অবশ্য আমাকে কি আর কম মানায়? তা যাকগে আপনি হন। বৌদি এখন তাহলে তুমি নায়ক আর আমি নায়িকা। এই ধরো, আর এই ঘরটা ধরো রাস্তা। শম্ভু, রাস্তা মানে পাবলিক থরোফেয়ার? অমর, আরে বাব্বা, ঘরটা রাস্তা? বৌদি, হ্যাঁ এটাই একটা রাস্তা। এখান থেকে নায়িকা কলেজ থেকে ফিরছে আর নায়ক আসছে। রাস্তায় তাদের দুজনে ধাক্কা ধাক্কি হবে। শম্ভু, রাস্তায় ধাক্কা ধাক্কি হবে? অমর, আর তাতেই হবে পরিচয়? বৌদি, হ্যাঁ হ্যাঁ লাভ সিনে তাই হয়। নাও আমি যাচ্ছি, তুমি এসো। দুজনেই একটু পেছিয়ে গিয়ে স্টার্ট নিতে যান। শম্ভু মিত্র হঠাৎ চেঁচিয়ে ওঠেন, শম্ভু দাঁড়াও, আমি তো নায়ক। শম্ভু, দাঁড়াও, আমি তো নায়ক। তা এ নায়ককে মানে সে কোত্থেকে আসছে? অফিস কলেজ থেকে? না বলাও যায় না, আজকাল স্কুল থেকে। বৌদি, নায়ক আসছে, এটা হলো বড় কথা। নায়ক। শম্ভু, ও নায়ক? তার আপিস নেই, কলেজ নেই, কিছু নেই, সময় খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়। শম্ভু, বাহ বেশ তো, ঠিক আছে আমি যাচ্ছি। দুহাত জোর করে প্রণাম করে বলে, জয় নটনাথায়। পৃষ্ঠা সংখ্যা 60। চলতে শুরু করেন। ওদিক থেকে বৌদিও আসছিলেন। মাঝপথে দুজনায় ধাক্কা লাগে। বৌদি একবার পিছিয়ে যান। বৌদি, কে আপ দেখতে নাহি? চোখ খুলে চলতে জানেন না? আপনি? হঠাৎ শম্ভু মিত্রের গালে একটা চর বসিয়ে দেন। শম্ভু, অমর, আরে কি হচ্ছে মারামারি কেন? বৌদি গম্ভীরভাবে, লভ সিন। শম্ভু, এ বড় জখমি লাভ সিন। তা আমি কি করবো? বৌদি, আমতা করো। শম্ভু, ইয়ে দেখিয়ে বাত এসি হুই, মানে ব্যাপারটা হলো, মানে আপনাকে দেখে আমি বৌদি চোখের কোণ দিয়ে সলজ্জ ভঙ্গিমায় শম্ভু মিত্রের দিকে তাকিয়ে হঠাৎ বাঁদিকে উইংসের দিকে চলে গিয়ে নেপথ্যে তাকিয়ে বলেন, প্লেব্যাক। নেপথ্যে থেকে বেজে উঠল হারমোনিয়াম। একটি মেয়ের কণ্ঠে শোনা যায় মালতী লতার দোলে গানের লাইনটি কিঞ্চিত ন্যাকামির ভঙ্গিতে গাওয়া। বৌদি গানের কথার সঙ্গে ঠোঁট মেলাতে থাকেন এবং দুহাত দিয়ে ধরে থাকেন একটা কল্পিত গাছের ডাল। শম্ভু মিত্র অমর গাঙ্গুলি অবাক হয়ে তাকিয়ে থাকায় তাঁদের বোঝাবার জন্য বলেন, গাছের ডাল। আবার গান আরম্ভ করেন। গানটি প্রেমী কায়দার গাওয়া হচ্ছিল। শম্ভু মিত্র বলে ওঠেন, শম্ভু যাও, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? ওই দোলে করে। পৃষ্ঠ সংখ্যা 61। নেপথ্যে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি বলেন, আরে সব সময় কি অ্যাস্থেটিক দিক দিয়েই চলে নাকি? বক্স অফিস বলে তো একটা কথা আছে। শম্ভু, আর বংশদণ্ড বলেও তো একটা কথা আছে। সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন। আরে এই কি রবীন্দ্রনাথের গান? বিশ্বভারতী কি পারমিশন দেবে? অমর, আর দিলেও সে অনেক টাকা, তাছাড়া ওসব বাদ দিয়েও হাসি পাবে না এর থেকে। শম্ভু, ঠিক, এতে লোক হাসবে না। আমার তো হাসি পাচ্ছে না। বৌদি, তাহলে? অমর, তাহলে? সবাই আবার গভীরভাবে ভাবতে শুরু করে। হঠাৎ বৌদি বলে ওঠেন, বৌদি আচ্ছা আমি আর একটু চেষ্টা করব। শম্ভু, কি চেষ্টা? অমর, হ্যাঁ চেষ্টা শেষ পর্যন্ত করতে হবে। বৌদি, ধরো আমরা যদি আরেকটা লভ সিন করি। শম্ভু, আরে এর মাথায় খালি লভ সিন ঘোরে রে। অমর, যুগটা কি দেখুন। বৌদি, না এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লভ সিন, প্রগ্রেসিভ লভ সিন। শম্ভু, প্রগ্রেসিভ লভ সিন কীরকম? প্রগ্রেস করতে করতে লভ? অমর, নাকি লভ করতে করতে প্রগ্রেস? শম্ভু, বাবা সমস্ত লভই তো দেখি বিয়ের 2 বছরের মধ্যে গনফট। বৌদি, আহা দেখোই না, তোমরা কিছুই না দেখে মন্তব্য করতে থাকো। অমর, আচ্ছা ঠিক আছে, দেখি মন্তব্য করব, নিন আরম্ভ করুন। শম্ভু, হ্যাঁ আরম্ভ করো, দেখাই যাক। বৌদি, বেশ তাহলে আরম্ভ করছি। নায়ক আছে, নায়িকা তো আছেই, এখন একজন পুলিশ দরকার। অমর, পুলিশ? এই দেখো ফ্যাসাদ। এখন এখানে পুলিশ কোথায় পাবো? পৃষ্ঠ সংখ্যা 62। বৌদি, কেন আপনিই হন না? হ্যাঁ আপনি হন। অমর ঘাবড়ে গিয়ে, আমি পুলিশ মানে এই চেহারায়? সময়, হ্যাঁ 32 ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়। অমর, আমার 33 ইঞ্চি। শম্ভু, তাহলে তুমি তাহলে সার্জেন্ট হয়ে যাবে। বৌদি, যাক তাহলে সব হয়ে গেল।
বৌদি যাক তাহলে সব হয়ে গেল, এবার আরম্ভ করা যাক। পিছনের দিকে তাকিয়ে আছে, এখানে তো একটা জানলা আছে আমার, হ্যাঁ দক্ষিণমুখী। বৌদি তার নিচের দিকে তো একটা রাস্তা আছে আমার, হ্যাঁ মনীষামাদ্দার লেন। বৌদি আচ্ছা ঠিক আছে অমরকে আপনি শুনুন না, যখন দৌড়ে পালাবে আপনি তখন কি ওকে ধরবেন? সমুখে অমর আমাকে ধরবে? অমর কেন পারবো না ভাবছেন? হা কত লোককে ধরে ফেললাম। শম্ভু আচ্ছা দেখাই যাক। আমার পেছনে গিয়ে খৈনি খাবার ভঙ্গি, অমর পেছনে গিয়ে খৈনি খাবার ভঙ্গি করেন। বৌদি একবার ভেবে নিয়ে ছোট ছোট স্টেপসে দৌড়ে কল্পিত জানলা দিয়ে নিচের দিকে তাকান। হঠাৎ কি যেন দেখে ভয় পেয়ে শম্ভু মিত্রের কাছে দৌড়ে এসে বলেন, বৌদি ওগো এক্ষুনি দেখলাম রাস্তার মোড়ে একজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই তোমাকে ধরতে আসছে, তুমি পালাও, পায়ে পড়ি তুমি পালাও। শম্ভু একটু এসে হাত দুটো বুকের ওপর রেখে একটা পা নাচাতে নাচাতে বলেন, কেন আমাকে ধরবে কেন? কেন আমাকে ধরবে কেন বৌদি? বাহ তোমায় ধরবে না? তুমি যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, তোমাকে ধরবে না তো কাকে ধরবে? শম্ভু হঠাৎ যেন ভাই এই আমি কেন পলিটিক্যাল লিডার হতে যাবো? এইসব যাতা কথা বলো না। আমার পেছন থেকে দৌড়ে এসে, আরে এইসব কি কথা, এখনই কি সত্যি বলে মনে করবে? শেষে হাসতে গিয়ে কাঁদতে হবে। পৃষ্ঠের সঙ্গে 63। শম্ভু হ্যাঁ বহুরূপী তখন লাচে উঠবে। দর্শকদের দিকে দেখি, না না মশাই এসব সত্যি না, আপনারা বিশ্বাস করবেন না। বৌদি আরে মহা মুশকিল হলো তো। তুমি যদি আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হও তাহলে গল্পের পলিটিক্যাল সিগনিফিকেন্স আসে কোত্থেকে? গল্পটা প্রোগ্রেসিভ হয় কি করে? শম্ভু ও গল্পটা প্রোগ্রেসিভ হবে না? না তাহলে অমর তাহলে হয়েই গেল ফেলুন শম্ভুদা। শম্ভু দাঁড়াও আমি চিন্তা করে দেখি। সামনের কপালে চুল নামিয়ে চিন্তার ভঙ্গি করেন। বৌদি না না চিন্তা না, ওগো তুমি পালাও। চলো ওই সিঁড়ি দিয়ে দুজনে ছোট ছোট স্টেপসে দৌড়ে প্রায় ফুটলাইটের কাছে যান। হঠাৎ বৌদি তুমি, না না সিঁড়ি দিয়ে নয়, ওরা বোধহয় সিঁড়ি দিয়ে উঠে আসছে, তুমি ওই জানলা দিয়ে পালাও। আবার সেভাবে দৌড়ে পিছনের নির্দিষ্ট জানলার কাছে গিয়ে থামেন। নাও তুমি জানলা দিয়ে লাফিয়ে পালাও। সময় জানলা দিয়ে নিচে দিয়ে তাকিয়ে ভয় পায় না তো? তোকে লাফাবো? বৌদি হ্যাঁ হ্যাঁ লাফাও, তুমি তো নায়ক, তুমি তো সহজে মরবে না। ওগো তুমি পালাও, তুমি বীর, তুমি পালাও। শম্ভু বীর হয়ে পালাবো? এক হাত দিয়ে কল্পিত জানলার গড়ার ধরেন এবং একটা পা সেই জানলার উপর রাখেন, রেখে বলেন, তা আমারও তো কিছু বলার দরকার, আমি কি বলবো? বৌদি বার্নার্ড শ থেকে ডায়ালগ বলো। শম্ভু বার্নার্ড শ? আচ্ছা। জানলা থেকে হাত পা নামিয়ে একটু সাহেবী কায়দায় বলেন, দ্য নাইট ইজ কলিং মি মি মি। আমার মনে পড়ছে না, আমি বরং তুলসী রায়েরই পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙে, আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে, বলে জানলার নিচে তাকিয়ে নিচে লাফিয়ে পড়া ভঙ্গি করেন। আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে বলে জানলার নিচে তাকিয়ে নিচে লাফিয়ে পড়া ভঙ্গি করেন এবং লাফিয়ে নিচ থেকে ওপরের দিকে তাকিয়ে থাকেন। বৌদি জানলা ধরে নিচের দিকে তাকিয়ে, আমি তো এখানেই থাকবো যদি মনে হয় সময় পাও, সেই রকমই ভঙ্গিতে। পৃষ্ঠের সংখ্যা 64। শম্ভুমিত্র নিচ থেকে হাত নাড়েন। বৌদি কান্নার ভঙ্গিতে মুখে হাত দিয়ে জানলার কাছ থেকে দৌড়ে চলে আসে ফ্রন্ট স্টেজে, যেন কান্নায় ভেঙে পড়েন। আমার এতক্ষণ নিচে দাঁড়িয়ে খৈনি কাটছিল, হঠাৎ সে যেন দেখতে পেলো বাড়ির জানলা দিকে লাফিয়ে পড়লো। সেই দিকে তাকিয়ে বলে উঠলো, অমর আরে খিড়কি সে কি উতার আয়া, ছোট্টা হোঙ্গে জরুর। আরে পাখরো সময়ই সেরেছে, এ আবার কি ফ্যাশন? শম্ভু মিত্র অমর কাকুরে নিজেদের জায়গায় দাঁড়িয়ে খুব জোরে দৌড়ানো ভঙ্গি করে। সেভাবে দৌড়তে দৌড়তে অমর চিৎকার করে, পাখরো পাখরো। কিছুক্ষণ পর হঠাৎ দুজনে থেমে যান। অমর মুখ মুছতে মুছতে সামনের দিকে চলে যান, একটু গম্ভীর তার মুখ। শম্ভু মিত্র বৌদি উৎসুক দৃষ্টিতে তার পেছন পেছনে যান। শম্ভু বৌদি কি হলো, কেমন হলো? অমর হলো না, কিছুই হলো না। বৌদি কিছুই হলো না মানে? হাসি পেল না? অমর না হাসি পেল না। বৌদি শম্ভু মিত্রকে, কি তোমারও হাসি পেল না? শম্ভু হ্যাঁ আমার মানে একটু একটু হাসি পাচ্ছিল। অমর নায়ক হয়ে বসে আছেন, হাসি তো পাবি। বৌদি তাহলে আপনার হাসি পেল না? অমর না এতে আমার হাসি পেল না। বৌদি ক্রমশ রাখতে থাকেন, তাহলে আপনার হাসি পেল না? অমর ক্রমশ দুর্বল, না পেল না। পৃষ্ঠের সংখ্যা 65। বৌদি তাহলে আপনার হাসি জীবনে কোনো দিন পাবে না। বৌদি রেগে স্টেজ থেকে চলে যান। শম্ভু দিলে তো রাগিয়ে। অমর সত্যি কথা বলার দোষ। শম্ভু কে বলেছে সত্যি কথা বলতে? সংস্কৃত পড়নি মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম। অমর সংস্কৃত 13 পেয়েছিলাম বলে হেডফোনের স্কুলে আমার প্রমোশন দেননি। শম্ভু তাহলে শম্ভু মিত্র প্রথমে কোমরের পেছনে হাত রেখে তার পেছনে অমর সেই একইভাবে নিজের পেছনে হাত রেখে দেন বিশেষ ভঙ্গিতে। সেইভাবে একবার স্টেজের ডান দিক থেকে বাঁ দিকে, একবার বাঁ দিক থেকে ডান দিকে ঘুরতে থাকেন, মুখে ভীষণ চিন্তা। হঠাৎ শম্ভু মিত্র অমরের পিঠে ধাক্কা দিয়ে বলেন, শম্ভু হয়েছে? অমর কি হয়েছে? শম্ভু জীবন কোথায়? অমর বুকে হার্ট দিয়ে হার্টটা অনুভব করতে করতে, কোথায়? শম্ভু রাস্তায়, মাঠে, ঘাটে, চার দেওয়ালের মধ্যে। এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, হাসিও পাবে না, সুতরাং চলো বাইরে হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক পাবে। অমর চলুন যাওয়া যাক। দুজনেই সেই জায়গাতে দুবার বৃত্তাকার ঘুরে সিঁড়ির কাছে আসেন এবং কল্পিত সিঁড়ি দিয়ে নেমে নিচে আসেন। দরজা বন্ধ করে দিয়ে যেন রাস্তা দিয়ে চলতে থাকেন। চারদিকে দেখতে দেখতে একটু হেঁটে তারপর এক জায়গায়
দাঁড়িয়ে থেকে আবার হেঁটে যাওয়ার ভঙ্গি করেন। পৃষ্ঠ সংখ্যা 66। শম্ভু: কই হে, কিছুই তো দেখা যাচ্ছে না। অমর: হ্যাঁ, জীবনও শুকিয়ে যাচ্ছে, এ থেকে বোঝা যায়। হঠাৎ এপাশ থেকে একজন লোক একটা মোটর আঁকার ছবি ধরে মুখে হর্নের আওয়াজ করতে করতে ওদের ক্রস করে চলে যায়। আর একটা লোক বাসের ছবি নিয়ে অন্য দিক থেকে আসে। অমর যেন বাস চাপা পড়ছিল, সৌম্যমিত্র টেনে নেন ও বাস ড্রাইভারকে বকে ওঠেন। বাস ড্রাইভার নিজের ভাষায় চেঁচিয়ে ওঠে। হাত রিক্সার ছবি নিয়ে মুখে টুং টুং করতে করতে একটি লোক ঢোকে চলে যায়। শেষে একটা লোক ট্রামের ছবি নিয়ে ঢোকে, মুখে ট্রামের ঘন্টির ঠ্যাং ঠ্যাং আওয়াজ। সে সোজা রাস্তা ধরে মঞ্চের একদিক থেকে অন্যদিকে চলে যায়। সৌম্যমিত্র বলেন, শম্ভু দেখেছো, ইংরেজ কোম্পানি কিনা ঠিক লাইন ধরে চলেছে। ওরা তখন হাঁটার ভঙ্গিতে পা নেড়ে চলেছেন। শম্ভু: না, কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই। হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। চলো চাই, কাপড় চাই, চাল চাই, কাপড় চাই, চাল চাই, কাপড় চাই ইত্যাদি। শম্ভুমিত্র সেই দিকে তাকিয়ে দূরে মিছিল দেখতে পেয়ে বলে ওঠেন, শম্ভু এ দেখো, আবার মিছিল আসছে, এই নিয়ে নাটক লেখো? দেখো, পুলিশও ছাড়বে না, লোকেও দেখবে না। পৃষ্ঠ সংখ্যা 67। শোভাযাত্রীদের আরও আওয়াজ শোনা যাচ্ছে আরও কাছে। শম্ভুমিত্র উল্টো দিকে তাকিয়ে বলে ওঠেন, শম্ভু এরে, পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পালাও। অমর: হ্যাঁ, বলেন কি? দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনে উইং দিয়ে পালিয়ে যান। মিছিল ঢোকে অভিনেতার বাঁ হাতের পিছনে উইং দিয়ে। কয়েকজন মেয়ে এবং কয়েকজন ছেলে সামনে কয়েকজন হাতটা উঁচু করে থাকে, যেন ফেস্টুন বা পতাকা কিছু ধরে আছে। খুব ছোট ছোট স্টেপে এগোয় তারা। আস্তে আস্তে মুখে বলতে থাকে চাল চাই, কাপড় চাই ইত্যাদি। এরা কিছুটা ঢুকে গেলে অন্য দিক থেকে অর্থাৎ অভিনেতার ডান হাতের গেট উইং দিয়ে একজন সার্জেন্ট এবং দুজন পুলিশ অফিসার ঢোকে। সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি ক্রস বেল্ট থাকে। পুলিশেরা হাতে বন্দুক ধরে রাখার ভঙ্গি করে সার্জেন্ট মুখে বলতে বলতে আসেন, লেফট রাইট, লেফট রাইট। প্রায় ওদের কাছে এগিয়ে বলেন, হল্ট। পুলিশেরা মার্চ বন্ধ করে। শোভাযাত্রীরা একই জায়গায় দাঁড়িয়ে চলার ভঙ্গি করতে থাকে এবং একই কথা বলে যেতে থাকে। সার্জেন্ট: তোমরা ফিরে যাও। কেউ উত্তর করে না। একইভাবে স্লোগান দিতে থাকে, তোমরা ফিরে যাবে কি না? শোভাযাত্রীদের মধ্যে থেকে সামনে মেয়েটি বলে হচ্ছে, না। পৃষ্ঠ সংখ্যা 68। সার্জেন্ট: তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব। শোভাযাত্রীরা পরস্পরের দিকে তাকায়। উচ্চগ্রামে আবার শুরু করে, চাল চাই, কাপড় চাই। সার্জেন্ট প্রচণ্ড রেখে পুলিশের দিকে আরেকবার মিছিল দিয়ে তাকায়, পরে পুলিশদের বলে, সার্জেন্ট রেডি, এইম। পুলিশেরা বসে পড়ে এবং কল্পিত বন্দুক তাক করে ধরে। হঠাৎ মিছিলের সামনের ছেলেটি খুব তীব্র গলায় বলতে ওঠে, যুবক, চাল চাই। সার্জেন্ট আর না বলতে দিয়ে, ফায়ার। বন্দুকের আওয়াজ হয়, একটি ছেলে ও মেয়ে চিৎকার করে পড়ে যায়। শোভাযাত্রী সকলে বসে পড়ে। তাদের মধ্যে একটা হাহাকার গোঙানি শোনা যায়। পুলিশেরা মার্চ করতে করতে চলে যায়। সারা স্টেজ তখন লাল আলোয় ভরে গেছে। অমর দৌড়ে ঢোকে। আহত মেয়েটি মাথায় হাত দিয়ে দেখতে হবে। সৌম্যমিত্র ঢোকেন। অমরের পেটে টোকা দিয়ে বলেন, কি শম্ভু, কি অমর? এবার হাসি পাচ্ছে? দর্শকদের দিকে তাকিয়ে বলেন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। আস্তে আস্তে মঞ্চে পর্দা নেমে আসে। সমাপ্ত।